আমার মার ক্যান্সার ছিল, সেই ক্যান্সারে আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা নষ্ট হয়ে গেছে। যখন আমার মা মারা গেল তার পরপরই শুরু হলো প্যান্ডামিক। তখন থেকে আসলে হাতে টাকা পয়সাও শেষ, তারপর ব্যবসাও খুব খারাপ অবস্থা। ঘুরে দাঁড়ানোর যে চেষ্টাটা শুরু করলাম তখন থেকে প্যান্ডামিক হানা দিয়ে সব শেষ করে দিল। মা মারা গিয়েছে আজ 2 বছর চলছে। মা হারানোর শোকটা যেন কাটছেই না। মা হারানোর শোকে আমি কাতর হয়ে যাচ্ছি। তারপর চলে আসলো কোভিড-19 সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কোভিড-19 আমার একটা ব্যবসা ছিল ছোটোখাটো, সেই ব্যবসাটাও হচ্ছে আস্তে আস্তে ধসে যায়। যে ইনকাম সোর্স ছিল সব কিছু বন্ধ হয়ে যায়। তখন আমি খুব বিমোহিত হয়ে যাই, কী করব। বাসা ভাড়া, ছোটো বোনের পড়াশোনা, নিজের পড়াশোনা। এর মধ্যে আমার বাবা থাকে গ্রামে, বাবা অসুস্থ, সে গ্রামেই বসবাস করে, যার কারণে আসলে কোনোভাবে সে আর্থিকভাবে যে সহায়তা করবে সেটাও করতে পারছে না। বিভিন্ন সমস্যা জর্জরিত ছিল জীবন। আর মা চলে যাওয়া মানে আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাওয়া সবচেয়ে খারাপ একটা ব্যাপার। আসলে একটা মা যে কত প্রয়োজন, মা যখন চলে গিয়েছে আসলে তখন থেকে বুঝতে পেরেছি যে মার প্রয়োজনটা কতটুকু। আমার প্রতিদিন যে পানির বোতলটা ভরা থাকে সেটা মা ভরে দিত। মা যখন ছিল না তখন থেকে না, এই 2টা বছর আমি শুধু ফিল করেছি যে মার প্রয়োজন প্রত্যেকটা মানুষের কতটুকু গুরুত্বপূর্ণ। সেই মাকে হারিয়ে ফেলেছি, ছোটো বোনকে নিয়ে বসবাস করছি। এর মধ্যে প্যান্ডামিক হানা দিল। প্যান্ডামিকের কারণে আমার যে খুদে ব্যবসা ছিল সেই ব্যবসাটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। তারপর আস্তে আস্তে করে হতাশায় ভুগছিলাম, কি করব, কি হবে। সেই হতাশা থেকে নানানভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকি। এর মধ্যে পড়াশোনা শেষের দিকে জবের জন্য ইন্টারভিউতে কল আসে, আবার আসে না। নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, কি করা যাবে। যখন ইন্টারভিউতে কল আসে তখন খুব এক্সাইটেড থাকি যে মনে হয় আমার জবটা হয়ে যাবে। ইন্টারভিউ দিয়ে আসি, তো দেখা যাচ্ছে তাদের স্যালারি, আমার এক্সপেকটেশন সব কিছুর সাথে না মিলার কারণে জবটা হয় না। শেষমেশ এরকম যখন আমি 8 থেকে 10টার মতো ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমার যে স্যালারি এক্সপেকটেশন তার চেয়ে কম হলেও আমাকে জবে জয়েন করতে হবে। কারণ এই জব না থাকার কারণটা আমাকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে ফেলছে। কি করব আমি, কিভাবে চলবো, কিভাবে বাসা ভাড়া দিব। বাড়িওয়ালার এরকম হয়েছে যে বাড়িওয়ালাকে বাসা ভাড়া না দেওয়ার কারণে বাসাটা আমার ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দিয়ে আমার বোনের বাসায় থাকতে হয়েছে। বোনের বাসায় 6টা মাস ছিলাম ছোটো বোনকে নিয়ে। যে জব ছিল না, ব্যবসা খুব খারাপ অবস্থা ছিল, সব কিছু জানি। আর লকডাউনের ব্যাপারটা এরকম হয়েছে যে ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরে থাকতে হবে। ঘরে থাকবো কিন্তু কিভাবে থাকবো, টাকা পয়সা ছাড়া তো আসলে ঘরে থাকা যাবে না। ঘরে থাকতে হলে টাকা পয়সা লাগবে, হাতে জমানো যেই টাকা ছিল সব টাকা শেষ হয়ে গেছে। তো বাসা ভাড়া না দেওয়ার কারণে হয়তো বাড়িওয়ালা বাসা না করে দেওয়ার কারণে আমার যে মেজবান ছিল তার বাসায় ছিলাম। সেখানে আসলে আস্তে আস্তে করে উঠার জন্য, জব পাওয়ার জন্য অনেক ট্রাই করেছি। তো শেষমেশ যখন 8 থেকে 10টা 12টা ইন্টারভিউ দেওয়ার পর যখন আমার স্যালারি এক্সপেকটেশন সেটা না পাওয়ার পরও আমি একটা জবে জয়েন করি। কারণ আমার বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। যতই বলুক না কেন ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি সুস্থ কিভাবে থাকবো? আমি তো মানসিকভাবে তখনই বিকারগ্রস্ত যখন আমি খেতে পারছি না, যখন আমি ছোটো বোন যখন বলবে যে আমার এটা লাগবে সেটা আমি দিতে পারছি না, তখন আমি মানসিকভাবে এভাবেই বিকারগ্রস্ত হচ্ছি। সেখানে ঘরে থেকে কিভাবে আমি সুস্থ থাকবো? সেই দিক থেকে কম টাকার স্যালারি হলেও বা আমার যে স্যালারি আশানুরূপ ছিল তার কম পাওয়ার পরেও আমি জবে জয়েন করে ফেলি। জবটা করতে থাকি, এখনও করছি। তার মধ্যে ঘটে যায় অনেক গল্প, অনেক বাস্তব কাহিনী। ছোটো বোনের পড়াশোনা আপাতত অফ, কীভাবে পড়াশোনা করবে আমি নিজেই করতে পারছি না। আর একটু বেঁচে থেকে ভালো থাকাটা আসলে বড় দায়। সেখানে একটু খাওয়া, একটু বাসস্থান, যে মৌলিক চাহিদা সেটাই পূরণ হচ্ছে না। সেখানে শিক্ষা, সেটা তো আমাদের কাছে বিলাসিতা, কীভাবে পূরণ হবে? ছোটো বোনকে নিয়ে যখন এত ডিপ্রেশনের মধ্যে ছিলাম, গত জুনের 28 তারিখে একটা জব হয়ে যায় আমার, আল্লাহর রহমতে। সেই জবের যে স্যালারি ছিল সেই স্যালারি দিয়ে আসলে চলছি, কিন্তু ভালোভাবে চলছি না। ছোটো বোনের পড়াশোনা এখনও বন্ধ হয়ে আছে 2 বছর ধরে, আমার পড়াশোনাও বন্ধ হয়ে আছে। খাবার দাবার জাস্ট খেয়ে কোনো রকম চলছি নিজের পেটের দায়ে। এমন হচ্ছে যে আসলে রাত বিরাতে আমাকে ডিউটি করতে হচ্ছে, কিন্তু ছোটো বোনকে কখনো বুঝতে দিচ্ছি না। মানসিকভাবে দেখা যায় যখন অফিসে যখন থাকি তখন মানসিকভাবে খুব চাপে থাকি, প্রেশারে থাকি, এটা করতে হবে সেটা করতে হবে। তারপরেও যখন বাসায় আসি ছোটো বোনকে হাসি মুখে কথা বলতে হয়, ছোটো বোনের সাথে হাসি মুখ দিয়ে কথা বলতে হয়। ছোটো বোন আমার সাথে কথা বলবে, সেটা শুনতে হবে।
মাথা ঠান্ডা করে রাখতে হবে। এই যে মেন্টালি একটা ব্যাপার, সেই প্যান্ডামিক থেকেই আসলে খুব বাজেভাবে যখন সব কিছু চলছিল, তো তার আগে চলে যাচ্ছি চাকরি হওয়ার পূর্ব মুহূর্তে খুব বাজে অনুভূতি ছিল, যেহেতু মেজ বোনের বাসায় ছিলাম। সব কিছু যখন হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে যখন আমার যেই জমানো টাকা ছিল সব কিছু যখন শেষ হয়ে যায়, ব্যবসা খুব খারাপ অবস্থা হয়ে যায়, তখন চাকরির জন্য দিন দিন শুধু চাকরির পিছে ছুটছিলাম যে ব্যবসা তো হচ্ছে না, কি করব। এদিকে আত্মীয় যারা রয়েছে বা আপনজন যারা রয়েছে তারা সবসময় বলছে চাকরি হচ্ছে না কেন, গ্র্যাজুয়েশন করে বের হয়েছো চাকরি হচ্ছে না কেন। তাদের এই মেন্টালি একটা টর্চার মনে হয়েছে আমার কাছে, যে চাকরি হচ্ছে না, আমি কি করব, আমি তো ইন্টারভিউ দিচ্ছি, আমি চেষ্টা করছি, আমি প্রতিনিয়ত যখনই দেখি যে না আমার রিকোয়ারমেন্টের সাথে মিলে যাচ্ছে, আমি সেখানে হচ্ছে অ্যাপ্লাই করছি। তো দেখা যাচ্ছে যে তারপরও আশেপাশে যারা রয়েছে তারা ঠিকই পুশ করছে যে আমার ছেলে তো ভালো জায়গায় চলে যাচ্ছে, আমার মেয়ে ভালো জায়গায় জব করছে, কিন্তু তুমি কেন পাচ্ছ না, তুমি প্রাইভেট ভার্সিটি থেকে বের হয়েছো, আমার মেয়ে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বের হয়ে ভালো জব করছে, তুমি পারছো না কেন, তুমি কি এমনি সার্টিফিকেট নিয়ে আসছো, তুমি পারছো না। তো এরকম করে নানান রকম আসলে প্রতিকূলতা, নানানভাবে আসলে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মানে আমার কাছে মনে হয়েছে চাকরিটা পেতে হবে শুধুমাত্র তাদের জন্য। আমি এমন মানসিক একটা সমস্যা ছিলাম যে চাকরিটা পেতেই হবে আমার শুধুমাত্র তাদের জন্য। এই যে আমার যে বেঁচে থাকা, আমার যে খেয়ে বেঁচে থাকা, ছোটো বোনটাকে ভালো রাখা, ছোটো বোনের মা নেই, আমার মা নেই, তার মানে আমি গার্ডিয়ান, আমার বাবা থাকে না, তাকে যে ভালো রাখা, তাকে যে একটা জামা কিনে দেওয়া, তাকে 2 বেলা খাওয়ানো, সেই চ্যালেঞ্জটা আমাকে নিতে হয়েছে, তাকে কখনো বুঝতে দিতে পারিনি। কিন্তু আত্মীয়রা যারা পাড়া প্রতিবেশীরা আছে তারা সবসময় ব্যাপারটা নিয়ে সবসময় নেগেটিভলি হাইলাইট করেছে, হচ্ছে না, পড়াশোনা করে কী লাভ, কী হবে, ঠিক আছে তুমি তাহলে তরকারি বিজনেস করো, তুমি এই বিজনেস করো, ওই বিজনেস করো, কিন্তু আসলে আমি তো আমার সাথে যেতে পারছি না, কীভাবে আমি করব। তো শেষমেশ তাদের ডিপ্রেশনের কারণে আসলে আমি দিন দিন আরও বেশি মেন্টালি টর্চার হচ্ছি, সেই দিকে মানে সেদিক থেকে আমি নিজেকে নিয়ে আসলাম যে না আমার ওভারকাম করতে হবে, কিছু করতে হবে, সেই দিক থেকে আসলে এগিয়ে যাওয়া। তারপরে হচ্ছে আমার ছোটো বোন যখন বুঝতে পারলো, আমার ছোটো বোনও বলছে যে ভাইয়া ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুমি যেই স্যালারিতে পাও ওই স্যালারিতে তুমি জয়েন করো, আমাদের তো বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, বেঁচে থাকাটাই আসলে এক যুদ্ধ, সেই যুদ্ধতে আমাদের সামিল হতে হবে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আমার যেই এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন আশানুরূপ না হওয়ার কারণও আপাতত একটা জব করছি আমি, সেই জবটাকে আমি ভালোবাসি, সেই জবটাকে ভালোবেসে করে যাচ্ছি। আর বর্তমানে আসলে এই আত্মীয় বা যারা রয়েছে তারা আসলে এখনও আঙুল তুলে বলছে যে এর চেয়ে ভালো জব দরকার, এটা কিসের জব, একটা গ্র্যাজুয়েট ছেলে কেন এই জব করবে, এই করবে, তোমাকে আরও ভালো জায়গায় দেখতে চাই। তাদের আশা শেষ হচ্ছে না। আমি আসলে যুদ্ধ করছি আমাকে নিয়ে ভালো থাকার জন্য, কিন্তু তারা আসলে আমাকে ভালো রাখার জন্য যুদ্ধ করছে না তাদেরকে ভালো রাখার জন্য যুদ্ধ করছে, আমি জানি না। আমি সবসময় চাই যে আসলে প্রত্যেকটা মানুষই ভালো থাকুক, আর যেখানে আসলে মা থাকবে না পৃথিবীতে সে এমনি আসলে মেন্টালিভাবে শেষ। কারণ মা আসলে এমন একটা উৎসাহ, এমন একটা মোটিভেশনাল মানুষ যাকে পৃথিবীতে দরকার, যে হারিয়ে ফেলবে সেই বুঝবে মার মর্মটা কী। টাকা পয়সা আসলে সব কিছু না, টাকা পয়সার ঊর্ধ্বে থাকে মানুষের সান্ত্বনা, ভালোবাসা। আর একটা মানুষ তখনই ভালো থাকবে যখন সে মানসিকভাবে ভালো থাকবে, বিকারগ্রস্ত না হবে। তো আমাদের আশেপাশে যারা রয়েছে তারা অবশ্যই এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে আমাদের এরকম হতে না হয়। একটা ছেলের চাকরি নেই তার মানে তা না যে সে অযোগ্য, তার মানে বুঝতে হবে সে যোগ্য, তার আরও অপরচুনিটি রয়েছে, সে হয়তো এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে, তার মানে সে থেমে যায়নি। তো এই জন্য আশেপাশে যে মানুষগুলো রয়েছেন তারা অবশ্যই মেন্টালি সাপোর্ট দিবেন, পরিবার থেকে শুরু করে প্রত্যেকেই, অবশ্যই প্রিয়জন। আর যারা চাকরির জন্য বলছেন যে চাকরি করতে হবে, এই করতে হবে, তোমার এস্টাবলিশ হতে হবে, তাদের থেকে কিন্তু চিন্তাটা বেশি থাকে যে আসলে এটা ভুক্তভোগী, তো ভুক্তভোগীর চিন্তাটা অবশ্যই বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমার ব্যাচমেট, প্রিয়জন, আপনজন ওরা দেখা যাচ্ছে ভালো ভালো জায়গায় জবে হচ্ছে জয়েন করেছে, ভালো ভালো জায়গায় রয়েছে, তো সেখান থেকে আসলে আমার ডিমোটিভেট হওয়ার কিছু নেই যে তারা ওই জায়গায় চলে গেছে, আমি ডিমোটিভেট হয়ে গেছি, আমি পারবো না। না, আমাকে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে, থিঙ্কিংটা এরকম রাখতে হবে যে না ওরা ওইখানে গিয়েছে, আমাকে ওই জায়গায় যেতে হবে, তাদের মতো করে যেতে হবে, তাদের চেয়ে উপরে যেতে হবে, তারা গিয়েছে তাদেরকে শুভকামনা জানাতে হবে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইভেন সবাই পাশে থাকবেন, ইভেন পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখবেন। আর হ্যাঁ, সচেতনতা থাকবেন, সচেতনতা বৃদ্ধি করবেন, আর মানসিকভাবে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। আর এই মানসিক সাপোর্টটা অবশ্যই পরিবার থেকে সবার আগে দরকার।